তাহলে এলো কোথা থেকে? কৌতূহল নিয়ে মেসেজটা খুলল। মেসেজে লেখা ছিল, ওই বালিকা তোমার প্রেমে উল্টা পল্টে গেছি, তোলো না আমায় তোমার বুকে। লামিয়া মেসেজ দেখে তার রাগ হলো, বিরক্ত হয়ে রিপ্লাই দিল। তাহলে উল্টেই পড়ে থাক শালা। বলে ব্লক করে দিল নাম্বার। মেজাজ খিটখিটে নিয়ে ছোপা থেকে উঠতেই বসায় সবাই হলরুমে চলে এলো। খানবাড়িতে চলে যাবে বলে ইসলামবাড়ির সবাই এগিয়ে দিতে এসেছে। শারমিন, ফারিয়া, হাফসা এসে লামিয়ার দুই বাহু জড়িয়ে ধরল। কি হয়েছে, এইভাবে ধরেছেন কেন? অবাক হয়ে বলল লামিয়া। শারমিন মুচকি হেসে বলল, চল আমাদের সাথে, একা বাড়িতে কি করবি? তুই থাকলে আমাদেরও ভালো লাগবে। লামিয়া যেতে চাইছিল না, কিন্তু মায়ের ধমকে শেষমেশ খানবাড়িতে যেতে হলো। খানবাড়িতে সে স্তব্ধ হয়ে বসে আছে লামিয়া। শারমিনরা একটার পর একটা কথা বলতে আছে। লামিয়াকে চুপচাপ থাকতে দেখে হাফসা বলে উঠল, লামিয়া, কি রে, এমন চুপচাপ বসে আছিস কেন? লামিয়া হালকা হাসি দিল। ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করল লাবিব আর মনিকা। মনিকা শক্ত করে লাবিবের হাত জাপটে ধরে আছে। শারমিন মনিকাকে দেখে বলল, আরে আসো আসো মনিকা, আমাদের সাথে আড্ডা দাও। লাবিব লামিয়ার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে শারমিনকে বলল। আজ থেকে ও তো রুমে থাকবে। শারমিন ছোট ছোট চোখ করে বলল। মানে? লাবিব বিরক্তি নিয়ে বলল, মনিকার সাথে তুই রুম শেয়ার করবি যতদিন মনিকা এখানে আছে, আর 2 মাস পরে মনিকা আমার সাথে চলে যাবে, তাই এই 2 মাস অ্যাডজাস্ট করে নি। শারমিন মাথা নেড়ে হ্যাঁ বলল। লাবিব কিছু না বলে চলে গেল। মনিকা শারমিনের রুমে ঢুকে নিজের জামা কাপড় ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখতে লাগলো। শারমিন হাফসার ফাড়িয়ে বিরক্ত চোখে মনিকার দিকে তাকালো। তারপর ওরা লামিয়ার দিকে তাকাতে দেখলো লামিয়া ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে। তা দেখে শারমিন ফিক করে হাসি দিল। লামিয়া বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। এর মধ্যেই লামিয়ার ফোনে কল আসলো, মাহিরের কল। ফোন কাটে দিয়ে দাঁড়াতেই বলল, হ্যাঁ রামজাদা, কোথায় গিয়ে মরছিস আজকে? মাহির হাসি গোপন করে বলল। বাইরে একটা কাজে গিয়েছিলাম, তুই কোথায়? লামিয়া বলল। খান বাড়িতে আছি। মাহির ভ্রু কুচকে বলল। তুই ওই বাড়িতে কি করছিস? লামিয়া শারমিনের দিকে তাকিয়ে বলল। পরে বলবো, তুই দাঁড়া, আমি আসছি। বলে কল কেটে দিল। শারমিন আপু, এখন আমাকে যেতে হবে, পরে আবার আসবো। শারমিন বলল। আরো একটু থাক। লামিয়া মাথা নেড়ে বলল। না আপু, আজকে ম্যাচ আছে, পরে কথা হবে। বলে সে বেরিয়ে গেল খানবাড়ি থেকে। প্রতিদিনের মতো ক্লাস শেষ করে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে হামিদা। আজকে ক্লাস শেষ হতে একটু বেশি দেরি হয়ে গেছে। হঠাৎ একটা বাইক এসে থামলো তার সামনে। ভয় পিছিয়ে গেল হামিদা। সামনে তাকাতেই দেখলো তার ক্লাসের একটা ছেলে, নাম নয়ন। তাকে দেখে বিরক্ত হলো সে। কিছুদিন ধরে এই ছেলেটা তার পেছনে লেগে আছে। হামিদা জান, এই রোদ্রে গাড়ির জন্য দাঁড়িয়ে আছো বুঝি? হামিদা বিরক্ত হয়ে অন্যদিকে হাঁটতে লাগলো। নয়ন দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে রাস্তা আটকালো। হামিদা রেগে বলল, কি সমস্যা? রাস্তা আটকে আছেন কেন? সরুন সামনে থেকে। নয়ন ঠোঁট বাঁকিয়ে বলল। আমার কথা না শুনলে তোমাকে যেতে দেব না। হামিদার আগে সাইড দিয়ে যেতে যাবে, এর আগে নয়ন তার হাত ধরে ফেলো। হামিদা রেগে কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা জোরালো বাড়ি খেলো নয়নের পিঠে। ব্যথায় হাতটা ছেড়ে নিচে বসে পড়ল সে। হামিদা অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখলো ক্রিকেট ব্যথাতে দাঁড়িয়ে আছে লামিয়া। হাতে থাকা ঘড়ি খুলে দিয়ে হামিদার হাতে ধরিয়ে দিল। হামিদা বুঝলো লামিয়া এখন কি করতে যাচ্ছে। বাধা দিতে চাইল, কিন্তু লামিয়া ছাড়া দিয়ে তাকে সরিয়ে দিল। তারপর সামনে গিয়ে এলোপাথারি ব্যাট দিয়ে পেটাতে লাগলো নয়নকে। মাহির দৌড়ে এসে লামিয়াকে জোর করে সরিয়ে দিল। সুযোগ বুঝে নয়ন বাইক নিয়ে পালালো, কিন্তু লামিয়ার রাগ তখনও থামছে না। দূরে দাঁড়িয়ে দুজন অনেকক্ষণ ধরে পুরো দৃশ্যটা দেখছিল। রাসেল হা করে তাকিয়ে থেকে গিলতে গিলতে বলল, ভাই, মাইয়া তো জেদি। জুনায়েদ মুচকি হেসে বলল। এমন মেয়েই আমার পছন্দ। রাসেল কষ্টের গলায় বলল, ভাই আপনি দেখছেন এই রাগ? সেদিন অনেক একা একা মেরেছি, ওনার ব্যথা পাই না কয়টা মনে করলো। জুনায়েদ বিরক্ত হয়ে বলল,
তুই খুবই দুর্বল, তাই মেয়েদের কিক খেয়ে কাত হয়ে গেছিস। দাঁড়া, তোর জন্য কলিকাতা হার্বাল অর্ডার করছি কালকে। রাসেল ঠোঁট উল্টে আসতে বলল। ভাই, আপনার এই মাইয়ার প্রেমে একদম অন্ধ হয়ে গেছেন। জুনায়েদ হালকা হাসি দিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। কল রিসিভ করে বলল, তাড়াতাড়ি আয়, আমি অপেক্ষা করছি। বলি কলটা কেটে সামনে তাকালো, কিন্তু দেখলো লামিয়া নেই। আপা, তুই বাসায় চলে যা। গম্ভীর গলায় বলল লামিয়া। হামিদা রেগে উঠল। তোকে একা রেখে আমি কোথাও যাব না। আপা, আমার খেলা আছে। তোকে খেলতে হবে না, চল বাসায়। আপা, তুই বাসায় যা, আজকে আমার ফাইনাল ম্যাচ আছে। হামিদা অবাক হয়ে বলল। ম্যাচ মানে? তুই ছেলেদের সাথে ক্রিকেট খেলবি? লামিয়া ছোট্ট ছোট্ট চোখ করে বলল। তোর মনে হয় আমি ছেলেদের সাথে ক্রিকেট খেলবো? মেয়েদের টিমের সাথে আমার ম্যাচ। হামিদা খুশি হয়ে বলল। তাহলে আমিও তোর ম্যাচ দেখব। আচ্ছা। বিরক্ত মুখে বলল লামিয়া। ঠিক তখন পেছন থেকে আওয়াজ ভেসে এলো। আমরা এসে গেছি। হামিদা আর লামিয়া পেছনে তাকাতে দেখলো মাহির, তায়েব, তাইবা আর সাফন, শারমিন সবাই দাঁড়িয়ে আছে। হামিদা অবাক হয়ে বলল। আপনি এখানে? সাফন হাসি দিয়ে বলল। তুইও ওখানে? আমি জানতাম না। আসলে আজকে লামিয়ার ম্যাচ আছে, তাইবা বলল, তাই আমরা সবাই দেখতে আসছিলাম। লামিয়া বিরক্ত মুখে বলল। হয়েছে তোমাদের গল্প, এবার চলো। সবাই একসাথে এগিয়ে গেল মাঠের দিকে। সময়টা 3:20। আকাশে মেঘ জমেছে, শস্য বাতাস বইছে চারিদিকে। মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি নামবে। এখনও ক্রিকেট ম্যাচ শুরু হয়নি। মাঠের একপাশে বসে আছে হামিদা, সাফন, মাহির, তায়েব, আবির, শারমিন, ফাহিম, লামহা, ফারিয়া, হাফসা, রাশেদ, আরিফ আর জাহিদ। সবাই এক্সাইটেড হয়ে বসে আছে, চোখ মাঠের দিকে। একে একে খেলোয়াড়দের নামতে দেখছে তারা। মাঠের চারপাশ থেকে ভেসে আসছে চিৎকার, হইচই। বিশেষ অতিথিদের আসনে বসে আছে জুনায়েদ আহমেদ, ভার্সিটির নেতার ভাই বলে কথা। ফোনে কথা বলতে বলতে হঠাৎ মাঠের দিকে চোখ যেতেই কথা আটকে গেল জুনায়েদের। স্কাই ব্লু রঙের একটা কামিজ পরে, ওনা কোমরে পেঁচিয়ে রেখেছে, মাথায় ক্যাপ দিয়ে, হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে লামিয়া আর তার টিম। জুনায়েদ হা করে তাকিয়ে রইল লামিয়ার দিকে। চারপাশে তাকিয়ে দেখলো সবাই শুধু গেঞ্জি আর ট্রাউজার পরে খেলছে, আর লামিয়া একেবারে আলাদা। এদিকে ভার্সিটির গেট দিয়ে সাদা রঙের একটা গাড়ি প্রবেশ করতেই জুনায়েদ উঠে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই লাবিবকে দেখে বলল। এতক্ষণ লাগে তোর আসতে? লাবিব হেসে বলল। সরি আর দেরি হয়ে গেল। তখনই গাড়ি থেকে নামলো মনিকা। লাবিব মনিকাকে নিয়ে অতিথিদের আসনে গিয়ে বসলো, কিন্তু সে এখনো লামিয়াকে দেখেনি। এসেই ফোন হাতে নিয়ে কে যেন কাজ করতে ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ খেলা শুরু করার সিগন্যাল দিতেই রাসেল মাইক হাতে নিয়ে দাঁড়ালো। খেলা শুরু হলো। টস হলো, টসে জিতল লামিয়াদের টিম। সবার আগে লামিয়াদের টিম বোলিং করবে আর তাদের অপোনেন্ট টিম ব্যাট করবে। ম্যাচ শুরু হলো। লামিয়া হাতের বল তাইবাকে দিল। তাইবাও এই ম্যাচে আছে, সে বোলিং খুব ভালো পারে। তাইবা হাতে বল নিয়ে বল করার জন্য রেডি হলো। তার সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে তাদের অপোনেন্ট টিমের একটা মেয়ে। তাইবা বল ছুটতে মেয়েটি জোরে ব্যাট চালালো, বল উড়ে গেল। লামিয়াদের টিমের মেয়ে দৌড়ে ক্যাচ ধরতেই সবাই চিৎকার করে উঠল, আউট। হামিদারা সবাই একসাথে চিৎকার করে উঠল। মাহির লামিয়া বলে চিৎকার করে উঠল। নাম ডাক শুনতেই লাবিব চমকে সামনের দিকে তাকিয়ে হা হয়ে গেল। এতক্ষণ সে এভাবে খেয়ালই করেনি। এমএ ভার্সিটিতে ক্রিকেট খেলছে, তা দেখে লাবিবের চোখ বড় বড় হয়ে গেল। জুনায়েদ হা করে লামিয়াদের খেলা দেখছে। খুব হাট্টগোল লড়াই হচ্ছে দু টিমের সাথে। একে একে সবাই আউট, তারা অনেক অল্প রান করেছে। এবার লামিয়াদের টিমের পালা। একে একে তারা ভালোই খেলছে, একের পর এক রান নিয়ে চলেছে। আর মাত্র এক রান নিলেই লামিয়াদের টিম জিতে যাবে। লামিয়া বেশ সিরিয়াস এই ম্যাচে। হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। চারপাশ অন্ধকার হয়ে গেল মেঘে ঢেকে। বৃষ্টি নামতেই সবাই খুশি হয়ে উঠল। লাবিব অবাক হয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সামনে থেকে বল আসতেই চোখ বুজে এক শট করলো।
অপোনেন্ট টিমের মেয়েরা বল ক্যাচ ধরতে যাবে, তখনই কাঁধে পিছলে ধপ করে পড়ে গেল। বল উঠে বল উড়ে ছয় হতেই চারপাশ থেকে চিৎকার করে উঠল সবাই। জুনায়েদ হাততালি দিতে দিতে দাঁড়িয়ে গেল। বৃষ্টিতে ভিজে সবাই একাকার হয়ে গেছে, কারোই খেয়াল নেই। রাসেল মুখ দিয়ে সিটি বাজিয়ে উঠল। লাবিব হা করে তাকিয়ে আছে। শারমিন, হামিদা, মাহির, তায়েব, সাফওয়ান, আবির, লামহা, ফাহিম, ফারিয়া, হাফসা, রাশেদ, আরিফ, জায়েদ সবাই দৌড়ে মাঠে এসে বিজয় উল্লাস করছে। লাবিব দূর থেকে দাঁড়িয়ে সবাইকে দেখে আবার অবাক হলো। সবাই তাহলে এখানেই ছিল? মনিকা মুখটা বাঁকিয়ে বলল, আরে এটা লামিয়া না? ও গড, কেউ সালোয়ার কামিজ পরে খেলতে নামে? উফ, ডিসগাস্টিং। লাবিব মনিকার কথায় প্রচণ্ড বিরক্ত হলো। কিছু না বলে সামনে তাকাতে দেখলো বৃষ্টিতে ভিজে সবাই মজা করছে। তা দেখে লাবিব মুচকি হাসলো। মঞ্চে ডেকে লামিয়া আর তার টিমকে ট্রফি দেওয়া হলো। ট্রফি দেওয়ার সময় লামিয়া লাবিবকে খেয়াল করেনি। জুনায়েদ লামিয়ার দিকে হা করে তাকিয়েছিল। লামিয়া তা দেখে চোখ ঘুরিয়ে ট্রফি নিয়ে চলে গেল। জুনায়েদ তা দেখে বাঁকা হাসলো। প্রবল বেগে ঝড় বইছে। বিকেলে ম্যাচ শেষ করে সবাই বৃষ্টিতে ভিজে হইচই করতে করতে খানবাড়ির ছেলেমেয়েরা খানবাড়ি আর ইসলামবাড়ির ছেলেমেয়েরা ইসলামবাড়িতে প্রবেশ করলো। সবাই এ নিয়ে অনেক বকাও খেলো। লতিফা বেগম রেগে লামিয়ার পিঠে দুঘা বসিয়ে দিল। মেয়ে মানুষের কিসের এত খেলি? সব ভাই বোনদের উদ্দেশ্যে বলে গেলেন, কারো যদি ঠান্ডা বা জ্বর বাঁধে তবে ইচ্ছে মতো কেলাবেন। সব ভাই বোন মাথা নিচু করে মুখটা গম্ভীর করে শুনল, আর যে যার রুমে ফ্রেশ হতে চলে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে মাথায় গামছা পেঁচিয়ে বেরিয়ে এলো লামিয়া। বিছানায় পিঠ থেকে পা লম্বা করে আরাম করে বেশ বসতেই ধপ করে তাইবা রুমে ঢুকলো। তা দেখে লামিয়া ভ্রু নাচালো। বড় চাচি তাদের বাসায় যেতে বলেছে, আমাদের সবাইকে ডেকেছে। নিচে আয়, মেজমা তোকেও যেতে বলেছে। ওই বাড়িতে যাব কেন এই ঝড় বৃষ্টির রাতে? বিরক্ত হয়ে বলল লামিয়া। জানি না, ছোট্ট করে উত্তর দিল তাইবা। আমি যাব না, তোরা যা। বলেই চোখটা বন্ধ করে শুয়ে পড়ল। তাইবা আর কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ পর লতিফা বেগম টেনে হিচড়ে সবার সাথে লামিয়াকেও খানবাড়িতে পাঠালেন। মায়ের জোড়াজোড়িতে না পেরে লামিয়া কালো মুখে খানবাড়িতে গেল। রাত 9টা বেজে 45 মিনিট। খানবাড়ির খাবার টেবিলে বসেছে হামিদা, লামহা, রাশিদ, আরিফ, জায়েদ, আবির, সাফওয়ান, ফাহিম, লামিয়া, মাহির, তায়েব, তাইবা, শারমিন, হাফসা, লামিয়া, লাবিব আর মনিকা। বাড়ির কর্তারা আগে খেয়ে যে যার রুমে চলে গেছেন। পুরো ডাইনিং রুম জুড়ে খিচুড়ির গন্ধে মোমো করছে। এতক্ষণ লামিয়া রেগে থাকলেও খিচুড়ি দেখে রাগটা উধাও হয়ে গেল। এই ঝড় বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি, সাথে কষা মাংস থাকলে তো আর কোনো কথাই নেই। চট করে বলে উঠল, ও বড় চাচি, তাড়াতাড়ি আমার প্লেটে আগে দাও। আহা, কি ঘ্রাণ আসছে! ঘ্রাণে আমার খিদে আরো বেড়ে গেল। লামিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। সাবরিনা বেগম হেসে সবার আগে লামিয়ার প্লেটে খিচুড়ি বালেন। আম্মুর হাতের খিচুড়ি আর কষা মাংস ভুনা কি যে মজা হয়, খেয়ে দেখ। খুশি হয়ে বলল শারমিন। লামিয়া কিছু না বলে চটজলদি খেতে শুরু করলো। বড় চাচি, অনেক মজা হয়েছে। সাবরিনা বেগম হেসে বললেন, আস্তে আস্তে খা মা, যত লাগবে নিয়ে খাবি। লামিয়া মাথা নাড়ল। পিছন থেকে বললেন লুবনা বেগম। লামিয়া মাথা নাড়তেই লুবনা বেগম খুশি হয়ে ওর মাথায় হাত বুলিয়ে আদর করলেন। লাবিবের পাশে বসা মনিকা তা দেখে মনে মনে রেগে উঠল। পাশ ফিরে তাকাতেই দেখল লাবিব চুপচাপ বসে খাচ্ছে। আবার চোখ ফিরিয়ে দেখল লামিয়া তৃপ্তি করে খাচ্ছে। বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল, ও গড, জানেন আন্টি, লামিয়া সালোয়ার কামিজ পরে খেলেছে খেলার পোশাক ছেড়ে। দেখতে একদমই ভালো লাগেনি, গেও গেও লেগেছে। বলেই চোখ উল্টে ভাব নিল। মনিকার কথায় সবাই বিরক্ত হলো। লামিয়া খাবার রেখে একবার মনিকার দিকে তাকালো। তার গায়ে বেবি পিঙ্ক কালারের নাইট স্যুট। কিছু না বলে আবার খাওয়াতে মন দিল। মাথাটা নিচু করে কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাবার খাচ্ছে আবির। খেতে আসার পর থেকে সে কারোর সাথে কোনো কথা বলেনি। বিষয়টা কারোর চোখে না পড়লেও লামহার চোখ এড়ালো না। লামহা খেতে খেতে আবিরের দিকে তাকালো। তখনই আবির মাথা তুলে তাকাতেই চোখাচোখি হলো। লামহা তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। আবির তা দেখে মলিন হাসলো।
হামিদা, তাইবা, লামিয়া, লামহা আর শারমিন পাশাপাশি বসেছে। হামিদার সামনে সাফওয়ান, শারমিনের সামনে রাশেদ, লামহার সামনে আবির আর লামিয়ার সামনে মাহির। তার পাশে তায়েব, সামনে হাফসা, হাফসার পাশে চেয়ারে মনিকা আর তার ঠিক সামনে বসেছে লাবিব। সাফওয়ান টেবিলের নিচে পা দিয়ে পা বাড়িয়ে হামিদার পায়ে খোঁচা দিচ্ছে। তাইবা খাওয়া থামিয়ে টেবিলের নিচে তাকাতেই দেখলো সাফওয়ান পা দিয়ে খোঁচা দিচ্ছে আর হামিদার দিকে মিটি মিটি হাসছে। তাইবা হেসে খাবার খেতে খেতে বলল, সাফওয়ান ভাই ভুল জায়গায় ভুল নাম্বারে ডায়াল করেছেন, অনুগ্রহ করে সঠিক নাম্বারে ডায়াল করুন। সাফওয়ান কিছু না বুঝে বলল, মানে খোঁচা দিতে চান দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল জায়গায় কেন খোঁচা দিচ্ছেন? দেখে শুনে সঠিক জায়গায় খোঁচা দিন একটু। বিরক্ত হয়ে বলল তাইবা। তাইবার কথা বুঝে সাফওয়ান তাড়াতাড়ি পা সরাতে গিয়ে টেবিলে ধাক্কা খেলো। তা দেখে সবাই হেসে উঠল। শারমিন হাসতে হাসতে গলায় খাবার আটকে খ্যাক খ্যাক করে কাশতে লাগলো। রাশে তাড়াতাড়ি পানি বাড়িয়ে দিল, কিন্তু শারমিন জেদ করে সেটা না নিয়ে লামহার এগিয়ে দেয়া পানি নিল। রাশেদ কিছু না বলে খাওয়াই মত দিল। সবাই তা দেখেও কিছুই বলল না। হাসি মজায় ভরে উঠল ডাইনিং টেবিল। মনিকা সেটা দেখে রাগে গজগজ করছে, কেউ তাকে পাত্তাই দিচ্ছে না। লাবিবের দিকে তাকিয়ে দেখলো সে হালকা হেসে খাচ্ছে। তখনই নেকা কণ্ঠে বলল, লাবিব, আমার আর খেতে ইচ্ছা করছে না। লাবিব তাকিয়ে বলল, আর একটু আছে, খেয়ে নাও। মনিকা খুশি খুশি মুখ করে বলল, তাহলে সকালের মতো খাইয়ে দাও। লাবিব কিছু না বলে খাওয়াতে লাগলো। মনিকা বাঁকা হেসে লামিয়ার দিকে তাকালো, দেখলো সে খাবার খাচ্ছে। বাহিরে বৃষ্টি তখনও থামেনি। খাবার শেষে সবাই হলরুমে বিশ্রাম নিচ্ছে। হাসি মজায় জমে উঠেছে পরিবেশ। মনিকা লাবিবের একদম গা ঘেঁষে বসেছে, পারে না কোলের উপর বসতে। লাবিব বিরক্ত হলেও মুখে কিচ্ছু বলল না। ঠিক তখনই ফোন আসলো। লাবিব উঠে চলে গেল। এদিকে রাশেদ সবার থেকে বিদায় নিয়ে ভাই বোনদের নিয়ে নিজেদের বাড়ি চলে গেল। বৃষ্টি যেন শপথ করেছে থামবে না আজ। মেঘ গর্জন করছে গরম গরম করে। ডুপ্লেক্স বাড়ির চারদিকে কালো পোশাক পরা লোকেরা দাঁড়িয়ে আছে, হাতে বড় বড় বন্দুক নিয়ে। ঘুটঘুটে অন্ধকার রুমে জানালার সামনে উদম গায়ে দাঁড়িয়ে আছে একজন সুঠাম দেহের পুরুষ। স্যার, একটু একটু খবর পেয়েছি, সে এখন বাংলাদেশে আছে। বলল নিহির। আর স্যার, আর কোনো খবর এখনো পাইনি। তাহলে খুঁজে বের করো সে কোথায় আছে আর তার দুর্বলতা কি। আমি তো মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে ভীষণ পছন্দ করি। বলেই বাঁকা হাসল। জি স্যার। বলেই চলে গেল নিহির। নিহির বেরিয়ে যেতেই একজন মেয়ে রুমে ঢুকে দরজা আটকে দিল। পুরুষটি এগিয়ে এসে মেয়েটির দিকে তাকিয়ে বলল, নট ইন্টারেস্ট, গেট আউট। মেয়েটি মুখটা ভার করে চলে গেল। আজ রাতে টাকা পাওয়া হলো না তার। পুরুষটি সিগারেট জ্বালালো, ধোয়া ছেড়ে দিল, তারপর কিছু একটা ভাবে বাঁকা হেসে উঠল। রাত 1:10 বাহিরে ঝুম বৃষ্টি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে লামিয়া, ঘুম আসছে না তার। শোয়া থেকে উঠে বসলো। বারান্দায় দিয়ে বাহিরে উকি দিয়ে দেখলো বৃষ্টি এখনো কমেনি। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে রুমের দরজা খুলে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের দরজা খুলতেই মেঘ গর্জে উঠল। সাথে সাথে হাত দিয়ে কান চেপে ধরল লামিয়া। তারপর এক বুক সাহস নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালো। টিপটিপ বৃষ্টি তার শরীরের প্রতিটি অঙ্গ ভিজিয়ে দিচ্ছে। সাদা জামা লেপটে আছে শরীরের সাথে। ঠান্ডা পানিতে হালকা কেঁপে উঠল সে, ঠোঁটগুলো কাঁপছে। পাখির মতো হাত দুটো মেলে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে নোনটা 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু বৃষ্টির ফোঁটার সাথে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর মেঘের গর্জন শুনি ভয় পেয়ে কান চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। সারাদিন যে মেয়েটা হাসি তামাশা ঝগড়া মারামারি করে কাটায়, সেই মেয়ে যে বজ্রপাতকে ভয় পায় কে বলবে? না, কেউ জানে না, কারণ লামিয়া কাউকে তার দুর্বলতা দেখাতে চায় না। সবাই ভাবে সে খুব শান্ত আর সাহসী। কিছুক্ষণ বসে থেকে লামিয়া আবার রুমে ফিরে গেল। চারপাশে অন্ধকার থাকায় খেয়াল করল না কেউ তাকে মন ভরে দেখছিল। লামিয়া চলে যাওয়ার পর সেই পুরুষটি হালকা হেসে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিল। ভীতু একটা। নিজের রুমে ফিরে ভেজা জামা কাপড় বদলে ফোন হাতে নিল লামিয়া। সময় তখন 3:30। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, তবু মুছল না। সে ভেজা চুলে ঘুমিয়ে গেল। সকাল 8টা বাজতেই সবাই উঠে পড়ল। নাস্তা সেরে যে যার কাজে লেগে গেল। সকাল থেকে লামিয়াকে না দেখে মাহির তাইবার রুমে চলে এলো। দেখলো নবাব জাতি তখনও ঘুমিয়ে। তাদের দেখে তাইবা বিরক্ত হয়ে টেনে তুলতে লাগলো।
কিন্তু হাত ছুতেই কপালে ভাঁজ পড়ল। কপাল গলে হাত রাখতে বুঝলো ওর তো জ্বর এসেছে। মাহির এগিয়ে এসে ডাকতে লামিয়া ধীরে চোখ মেলে বলল। কয়টা বাজে? মাহির কোনো উত্তর না দিয়ে গম্ভীরভাবে বলল। তোর এত জ্বর আসলো কিভাবে? লামিয়া হালকা হাসলো। মাঝরাতে ঘুম আসছিল না, তাই বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম ছাদে। তিনজন একসাথে অবাক হয়ে উঠল। মানে তুই ছাদে গিয়েছিলি মাঝরাতে? মেজমা জানলো কি করবে বুঝছিস? জানবে কিভাবে? তোরা না জানলে তো আর জানবে না। হেসে উত্তর দিল লামিয়া। 10টা বাজে তো, তোরা নিচে অপেক্ষা কর, ফ্রেশ হয়ে আসছি। মাহির তাইবা বিরক্ত হয়ে বেরিয়ে গেল। ফ্রেশ হয়ে নেভি ব্লু কামিজ পরে নিল লামিয়া। চুল বেনি করে নীল রঙের চিকন ব্রেসলেটের ঘড়ি হাতে পড়ল। অন্য মেয়েরা যেখানে শখ করে চুরির কালেকশন কিনে কিনেই সাজায়, সেখানে লামিয়া ঘড়ি কিনে কিনে ভরে ফেলেছে। ড্রেসিং টেবিলে ভর্তি নানান রকম লেডিস ঘড়ি। তা দেখে হালকা হাসলো। বিছানায় ফেলে রাখা ভেজা গামছা হাতে নিয়ে বারান্দায় মেলে দিল। মা সেটা বিছানায় দেখলে সর্বনাশ হবে। গামছা মেলতে গিয়ে সামনের দিকে তাকাতেই চোখ কুচকে গেল। সামনে খানবাড়ি, লামিয়া রুমের বিপরীতে লাবিবের রুম। বারান্দায় দাঁড়িয়ে কফির মগ হাতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লাবিব। সরাসরি লামিয়ার দিকে। তার পাশে দাঁড়িয়ে মনিকা। হঠাৎ মনিকা লাবিবের হাত থেকে কফির মগ কেড়ে নিল। যেখানে লাবিব ঠোঁট রেখেছিল ঠিক সেখানেই ঠোঁট রেখে কফি খেল সে। লাবিব সবকিছুই লক্ষ্য করল না, সে শুধু তাকিয়ে রইল লামিয়ার দিকে। মনিকার কাণ্ড দেখে লামিয়া বিরক্ত হয়ে বমি করার ভঙ্গি করে ভেতরে চলে গেল। লাবিব সেটা দেখে মনে মনে হেসে উঠল। মনিকা আবার মগটা এগিয়ে দিল। লাবিব ঠান্ডা গলায় বলল, লাগবে না বলে নিজ রুমে চলে গেল। খানবাড়ির বারান্দায় বসে বসে চা খাচ্ছে শফিকুল খান। ছেলেদের নিয়ে তার ভীষণ বিরক্তি। আজকাল যেন কিছুতেই নিয়ম মানে না কেউ। ভ্রুকুচকে কাপটা হাতে নিয়ে চায়ের কাপ থেকে ধোয়া উঠছিল তাই দেখছে। ঠিক তখনই বাড়ির দরজায় ট্রিং টিং করে কলিং বেল বেজে উঠল। শফিকুল খান বিরক্ত ভঙ্গিতে উঠে দরজার দিকে গেল। মনে মনে গজগজ করছে, এই সময় আবার কে এলো? দরজা খুলতেই দুম করে ঝড়ের বেগে খাওকা ঢুকে পড়ল। হাঁপাতে হাঁপাতে মুখ ভরা শব্দে বলে উঠল, দুইজন নাই? হঠাৎ এমন আওয়াজে শফিকুল খান চমকে উঠল। আতঙ্কে প্রায় লাফ দিয়ে উঠল সে। বুকে হাত ঠেকে থুতু ছুড়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে, কোথায়, কিভাবে? হকার কোনো বিরতি না দিয়ে পটর পটর করে বলল, ঢাকাতে আর নারায়ণগঞ্জে। ভ্রু কুচকে গেল শফিকুল খানের। কণ্ঠ ভারী করে বলল, কিভাবে? হকার আবার পটর পটর করে উত্তর দিল, দলি ওদলি গণপিটুনিতে একজন আহত, আরেকজন নিহত। আসি, আসসালামু আলাইকুম। বলি যেন ঝড়ের মতো দৌড়ে বেরিয়ে গেল হকার। দরজার সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে রইল শফিকুল খান। কিছুক্ষণ পর ধীরে দরজা লাগিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের আসনে গিয়ে বসলেন। কাপের ভেতর ঠান্ডা হয়ে যাওয়া চায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তিনি। নাসির কে ইন্ডাস্ট্রিজ কোম্পানির 11 তলা বিল্ডিং এর মিটিং রুমে বসে কোম্পানির ওনার নাসির কায়সারের জন্য অপেক্ষা করছে সবাই। সকাল 10টা বাজতেই কোম্পানির গেট দিয়ে সারি সারি কালো গাড়ি প্রবেশ করল। সব গাড়ির গেট খুলে বেরিয়ে এলো কালো পোশাক পরা কিছু লোক। মাঝখানে গাড়ি থেকে দ্রুত পায়ে নেমে গাড়ির দরজা খুলল নিহির। ঠিক তখনই গাড়ি থেকে নেমে এলো সুঠাম দেহের অধিকারীর এক পুরুষ। গায়ের রং সাদা ধবধবে ফর্সা, চোখ সোনালি রঙের, ঢেউ খেলানো চুল, সাদা শার্ট, ইন করা কালো প্যান্ট। বুকের কাছে বোতাম খুলে থাকায় ধবধবে ফর্সা বুক দেখা যাচ্ছে। বুকে সূর্যের টাটু আঁকা। তাকে যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাবে তা নিশ্চিত। পাশ থেকে নিহির বলল, স্যার চলুন, সবাই অপেক্ষা করছে। লোকটি বাঁকা হেসে হাঁটতে হাঁটতে বলল, যে কাজ দিয়েছিলাম সে হয়েছে? জি স্যার, হয়েছে। তবে তার দুর্বলতা এখনো পাইনি, খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। লোকটি আর কিছু না বলে মিটিং রুমে চলে গেল। মিটিং রুমে হালকা পাতলা কথাবার্তা চলছিল। অনেকে বিরক্ত হয়ে চুপচাপ বসেছিল, কেউ কেউ বারবার ঘড়ি দেখছিল। হঠাৎ দরজা খুলে গেল। দরজার মৃদু শব্দে সবাই স্তব্ধ। দরজার দিকে তাকাতে ফর্মাল পোশাকে নিহির প্রথমে প্রবেশ করল। তার পিছনে এলেন সেই সুদর্শন পুরুষ। রুমে নিঃশব্দ নীরবতা, সবার চোখে ভয়। তার উপস্থিতি সবার ভিতরে কাঁপন তুলল। আস্তে ধীরে তিনি নিজের চেয়ারে বসে হাদি সবাইকে বসতে বলে দিলেন। নিহিরের দিকে তাকিয়ে বললেন, মিটিং শুরু করো।
টেবিলে সোজা মাঝ বরাবর বসে তিনি এক এক করে সবার দিকে দৃষ্টি ফেলছিলেন। হঠাৎ নিহির তার হাতে থাকা ফোনটা বাড়িয়ে দিল তার দিকে। ফোনে কিছু দেখে তিনি রেগে গেলেন। নিজেকে শান্ত রেখে সামনে তাকিয়ে বললেন, মিস্টার ইকবাল, শুনেছি আমার পিঠে আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে ধ্বংস করার চেষ্টা করছেন। ইকবাল সাহেব ভয়ে ঝোঁক গেল। লোকটি বাঁকা হেসে বলল, বুঝলেন ইকবাল সাহেব, আমি মানুষটা মোটেই সুবিধের না। আমার দয়া মায়া নেই, জানেন তো। ইকবাল সাহেব তাড়াতাড়ি পায়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। লোকটি বাঁকা হেসে বলল, মানুষ একই ভুল বারবার করতে পছন্দ করে। সুযোগ দিলে ওই সুযোগ ব্যবহার করে পিছন দিয়ে বাঁশ দিয়ে দেবে, তাই না? আমি আপনাকে সুযোগ দিতে পারলাম না। বলে নিহিরের দিকে শান্ত চোখে তাকালেন। নিহির প্যান্ট থেকে বন্দুক বের করে কানে কানে কিছু বলল। লোকটির চোখ জলজল করে জ্বলে উঠল। তারপর ইকবাল সাহেবের দিকে তাকিয়ে বললেন, শুনেছি আপনার নাকি সুন্দরী মেয়েও আছে। মেয়ের কথা শুনে ইকবাল সাহেব কান্না করতে করতে বলল, লোকটি বাঁকা হেসে বলল, কচি জিনিসে আমার বরাবরই একটু বেশি লোভ থাকে, আর আপনাকে শাস্তি দিতেই হবে। আপনার ভুলের শাস্তি আপনার মেয়েকেও পেতে হবে। ইকবাল সাহেব আর কিছু বলতে পারল না। কপাল বরাবর শুট করে দিল। রুম ভর্তি মানুষের ভয়ে প্রাণ যায় যায় প্রায়। ইকবাল সাহেবের দেহ লুটিয়ে পড়তে লোকটি সামনে তাকিয়ে সবাইকে বলল, যে আমার বিশ্বাস ভাঙবে তারও ঠিক এই অবস্থাই হবে। বলে বেরিয়ে গেল। পিছনে পিছনে নিহিরও। লোকটি দ্রুত হাঁটতে হাঁটতে বলল, আমাদের ওইখানে দ্রুত যেতে হবে, তাড়াতাড়ি গাড়ি বের করো। গাড়িতে বসেই বলল, বাড়িতে ফিরে ইকবাল সাহেবের মেয়েকে যেন আমার বিছানায় পাই। নিহির জি স্যার বলে গাড়ি স্টার্ট দিল। ক্লাস শেষ করে রাস্তা দিয়ে হাঁটছে ইসলামবাড়ির চার বিচ্ছু। প্রচণ্ড গরমে হাঁটতে হাঁটতে বাড়ি যেতে চায় না, কিন্তু লামিয়া মাহির তাইবাকে হাঁটিয়ে বাসায় নিচ্ছে। তাইবা বিরক্ত হয়ে বলল, আমার এনার্জি নেই, আর আমি হাঁটতে পারছি না। মাহির বিরক্ত হয়ে বলল, এইভাবে এই গরমে হাঁটলে প্রাণ কখন জানি চলে যায়। লামিয়া মুখে শব্দ করে ধুম করে কিল মেরে দিল দুজনের পিঠে। কিল খেয়ে দুজন মুখ ভোতা করে রাখল। পাশ থেকে তাই ভেসে বলল, তোরা দাঁড়া, আমি আইসক্রিম কিনে আসছি। বলেই রাস্তা পার করে আইসক্রিম আনতে চলে গেল। তাইবা মাহি লামিয়া একটা ছায়ের নিচে দাঁড়ালো। লামিয়া আশেপাশে তাকাতেই চোখ আটকে গেল রাস্তার ওপারে। বাদামি রঙের একটা ছোট কুকুরছানা লাফিয়ে লাফিয়ে খেলছে। তা দেখে লামিয়া হালকা হাসলো, কিন্তু হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ছানাটি দৌড়ে রাস্তার মাঝে এসে পড়ল। দূর থেকে প্রবল বেগে গাড়ি আসছে। ছানাটার উপরে উঠে গেলে বাঁচবে না ভেবে লামিয়া দৌড়েই চলে গেল, ছানাটিকে সরিয়ে আনলো। গাড়িটি আচমকায় লামিয়ার পায়ের সামনে ব্রেক করলো। মাহিরও তাইবা তা দেখে চিৎকার করে উঠল। তাইব আইসক্রিম কিনে রাস্তা পার হতে এই দৃশ্য দেখে আইসক্রিম ফেলে দৌড়ে লামিয়ার কাছে এলো। গাড়ি আচমকা ব্রেক করলো করাতে ড্রাইভ সিটে থাকা নিহির মাথায় বাড়ি খেয়ে পিছনে তাকিয়ে বলল, স্যার। গাড়ির মধ্যে বসে লোকটি আইপ্যাডে চোখ বুলে ইকবাল সাহেবের মেয়েকে দেখছিল। হঠাৎ ব্রেক হয়, তিনি রেগে বললেন, কি সমস্যা? এভাবে ব্রেক করলে কেন? স্যার, সামনে হঠাৎ একটি মেয়ে এসে পড়েছে। লোকটি বিরক্ত হয়ে সামনে তাকাতেই চোখ আটকে গেল শ্যাম্বনের মেয়েটাকে। মেয়েটি রেগে কুকুরছানা কোলে নিয়ে তাদের গাড়ির দিকে তাকিয়ে আছে। ছানাটিও আদরে লেপটে গায়ের সাথে মিশে আছে লামিয়ার কোলে। লোকটি লালসা চোখে তাকালো লামিয়ার দিকে। নীল রঙা কামিজ, বেনি করা চুল, সামনের চুল কপালে এসে পড়েছে। অগ্নিদৃষ্টিতে পুরো অগ্নিশিখা। দেখে লোকটি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গাড়ি থেকে নেমে এলো। তাইবা মাহির ততক্ষণে লামিয়ার কাছে দৌড়ে এসে ধমকি করছে। লোকটি নেমে এসে খুব শান্ত কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? লামিয়া তাইবের পিছনে ঘুরে তাকালো। তাইব মাহির হা করে তাকিয়ে আছে। লামিয়া রেগে সামনে এসে বলল, রাস্তা কি আপনার বাপের যে উড়াধুরা গাড়ি চালাচ্ছেন? সামনে পিছে কাউকে না দেখে মানুষ এভাবে গাড়ি চালায়? লোকটি অবাক হয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। কেউ তার সাথে গলা উঁচু তো দূরে থাক,
চোখ তুলে কিছু বলার সাহস অব্দি পায় না। একটুখানি মেয়ে তাকে কি বলল ভেবে মনের মধ্যে হাসলো। লোকটি অসহায় কণ্ঠে বলল, সরি, আর হবে না। ছানাটা কি আপনার? লামিয়া বিরক্ত হয়ে উত্তর না দিয়ে বলল, শোনেন বিলাতি ইঁদুর, চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন। বলেই চলে আসতে নিতে পিছন থেকে লোকটি বলল, নাসির কায়সার নাম। আপনার নাম কি?